নমস্কার, তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ 19শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজ যে খবরগুলোর দিকে আমরা নজর রাখবো সেই খবরগুলো চট করে আপনাদের জানিয়ে রাখি। আজ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার রক্ষা কবচ শুনানি রয়েছে। গতকাল বামফ্রন্টের বৈঠকের পর আজকে রাজ্য কমিটির বৈঠক রয়েছে রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিএম এর, এবং সেই রাজ্য কমিটির বৈঠক দুদিন ধরে চলবে, যেখানে প্রতীকুর রহমানের বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া আইসিসি টি20-র ম্যাচ রয়েছে। এই প্রত্যেকটি বিষয়ে সংক্ষেপে আপনাদের একটুখানি চুম্বকে জানিয়ে দেবো ঠিক কি কারণে আজকে রক্ষা কবচ শুনানি বা রাজ্য কমিটির বৈঠকের তাৎপর্য। প্রথমেই আসি কলকাতা হাইকোর্টের শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ শুনানি। শুভেন্দু অধিকারীকে যে ঘটনাটা ঘটেছিল গত 10ই জানুয়ারি, এই চলতি বছরের 10ই জানুয়ারি, চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে হামলার অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক তার গাড়িতে হামলা চালিয়েছে, এবং সেই সময় ভারতীয় জনতা পার্টির সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যথেষ্ট ধস্তাধস্তি মারামারি হয়। এবং তারপরে সেই ঘটনার পরে তিনি চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের যেখানে রয়েছে সেখানে গিয়ে তিনি অনেক মধ্যরাত পর্যন্ত প্রায় অবস্থান বিক্ষোভ করেন। বিরোধী দলনেতার অভিযোগ ছিল যে তার কনভয়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতী বাঁশ লাঠি নিয়ে তার গাড়ির ওপর চড়াও হয়, গাড়ির কাছে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়, এবং এই গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল এবং এর সঙ্গে প্রশাসনও জড়িত। দলীয় এই ঘটনার সঙ্গে প্রশাসন জড়িত। পুরো ঘটনাটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে করেছে, এমনই অভিযোগ ছিল তার। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। তারপরেই অন্যদিকে স্থানীয় থানার পুলিশের নিরপেক্ষতা নিয়ে আরেকটি মামলা পৌঁছয় হাইকোর্টে। চন্দ্রকোনায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় সিএপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। এদিকে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছিল শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং যাতে তাকে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার না করা হয় সেই জন্যই আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেইখানে প্রাথমিকভাবে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তারপর জানুয়ারি শেষ পর্যন্ত পরবর্তী সেই মামলার যে পরবর্তী ফের শুনানি, সেই শুনানিরই তারিখ 19শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকে সেই মামলায় ফের রক্ষা কবচ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পাবেন কিনা, রাজ্য সরকার কে যে সমস্ত তথ্য জানাতে বলা হয়েছিল, আদালতের পক্ষ থেকে রাজ্য সরকার কি জানায়, আদালতই বা কি সিদ্ধান্ত নেয়, সেই শুনানি রয়েছে। দেখা যাক, এই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাটির শুনানি হতে পারে। দ্বিতীয়ত, আজ সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠক আজ শুরু হবে, এবং সেই রাজ্য কমিটির বৈঠকের আগে যেটা এখনো পর্যন্ত খবর, যে প্রতীকুর রহমান, যিনি সদ্য সিপিএম এর যুব নেতা, যিনি সদ্য চিঠি লিখে জানিয়েছেন যে দলের সঙ্গে তিনি খাপ খাইয়ে নিতে পারছেন না, তাকে এই রাজ্য কমিটিতে আমন্ত্রণ জানানো হবে না বলেই সিপিএম সূত্রে খবর। এবং তার পদক্ষেপের দিকে নজর রাখছে দল, যে তিনি কি করেন, অর্থাৎ প্রতীকুর রহমান কি করেন, যাকে নিয়ে এই মুহূর্তে জোর গুঞ্জন যে তিনি নাকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, জানা নেই। কিন্তু তিনি তার ইস্তফাপত্রে লিখেছিলেন যে তিনি জেলা এবং রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতি যেটা, তার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। সিপিএম সূত্রে খবর, মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি যে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং জোট নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছিল, সেই বিষয়টি মেনে নিতে না পেরেই দলের কাছে জানিয়েছিলেন। প্রতীকুর রহমানের বক্তব্যের সঙ্গে দলের কার্যত মতবিরোধ হয় এবং দল এই বিষয়ে আড়াআড়িভাবে বিভাজিত। সেই কারণেই এই চিঠি লিখেছেন প্রতীকুর রহমান যে তিনি দলের কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, প্রাথমিক সদস্য পদ থেকেও তিনি বেরিয়ে যেতে চান। ইতিমধ্যেই প্রতীকুর রহমানকে দলে রাখতে বিমান বোস, বামফ্রন্ট চেয়ারম্যান, তিনি তাকে ফোন করেছিলেন বলে এখনো পর্যন্ত খবর। বিমান বসুর যে তার সঙ্গে কথা হয়েছে সেটাও জানতে পারা যাচ্ছে, প্রতীকুর রহমান নিজেও স্বীকার করেছেন। তবে তিনি রাজ্য কমিটির বৈঠকে যাবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত প্রতীকুর রহমান তিনি নিজে থেকে কিছু বলেননি। তবে একটা বিষয় স্পষ্ট, যে প্রতীকুর রহমান যে জায়গা থেকে উঠে এসেছেন, খুব অর্থনৈতিকভাবে অনেক প্রান্তিক জায়গা থেকেই প্রতীকুর রহমানের উঠে আসা, এবং সিপিএম এর যে ব্যাকরণ, যে একেবারে
প্রান্তিক মানুষ, সর্বহারা মানুষের জন্য সিপিএম কাজ করবে, কমিউনিস্ট পার্টির যে ভাবধারা, সেই দিক থেকে সেই স্তরের মানুষের প্রতিকূল রহমান ডায়মন্ড হারবারে যখন তিনি লড়াই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে, সেই সময় কিন্তু তার উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রতিকূল রহমান এবং তৎকালীন সময়ে সিপিএম দলও। কিন্তু তারপরেও কিন্তু তিনি ওই কঠিন পরিস্থিতিতেও তিনি লড়াই চালিয়ে গিয়েছেন সিপিএম এর হয়ে। আজকে যদি সেই সময় প্রতিকূল রহমান যদি দলের সঙ্গে খাপ খাওয়াতে পারছি না বলে ছেড়ে দেন, সেটা কিন্তু সিপিএম এর জন্য খুব একটা ভালো হবে না। কারণ এই একদিকে তিনি সংখ্যালঘু শ্রেণীর প্রতিভূ এবং তার পাশাপাশি তিনি যে সমাজের সঙ্গে তার যে যোগ রয়েছে, সমাজের যে প্রান্তিক মানুষদের সঙ্গে, সেটা কিন্তু সিপিএম এর যারা তথাকথিত বলিয়ে কইয়ে নেতা, তাদের কিন্তু সেই জায়গাটা নেই বলেই এখনো পর্যন্ত সিপিএম এর অন্দরমহলের একাংশের বক্তব্য। ফলে প্রতিকূল রহমানকে যদি হারায় সিপিএম, সেটা দলের জন্য ক্ষতি হবে বলেই সিপিএম এর একটা বড় অংশ মনে করছে। ফলে এই রাজ্য কমিটির বৈঠকে সে বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে বামফ্রন্টের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বামফ্রন্টকে অগ্রাধিকার দিয়েই জোট নিয়ে যাবতীয় আলোচনা করতে হবে, এমনটাই বামফ্রন্টের বাকি শরিকরা, বড় শরিক সিপিএমকে জানিয়ে দিয়েছে। যে নতুন 5-6টি দল বা কিছু মানুষ যারা বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে, অর্থাৎ সেটা হুমায়ুন কবির থেকে শুরু করে আইএসএফ যেই হোক না কেন, তাদের সম্পর্কে যে কিছু চিন্তা ভাবনা করতে গেলে বামফ্রন্টকে অগ্রাধিকার দিতে হবে, সেটাই শরিকরা জানাচ্ছে সিপিএমকে। এবং একই সঙ্গে শরিক নেতৃত্বের বক্তব্য যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত রাজনৈতিক দল যারা এখনো পর্যন্ত দ্বিধা দ্বন্দ্বে রয়েছে যে তাদের অবস্থান কি হবে, বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে যাওয়া বা তাদের যে দলীয় নীতি, অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিষয়ে ধর্ম নিরপেক্ষতার দিকে তারা আছে বা নেই, এই সমস্ত বিষয়ে যে নীতি, সেই প্রত্যেকটি নীতির ক্ষেত্রে যারা এখনো পর্যন্ত দোদুল্যমান জায়গায় রয়েছে, দ্বিধায় রয়েছে, সংশয় রয়েছে, সেই সমস্ত ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দল, তাদের থেকে দূরত্ব বজায় রাখার কথাই শরিকদের পক্ষ থেকে সিপিএমকে জানানো হয়েছে। ফলে সেই বিষয়গুলি নিয়েও আজকে সিপিএম এর আজ এবং আগামীকাল 19 এবং 20 দুদিনের সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে, এই বৈঠকে আলোচনা হবে এবং তার সঙ্গে অবশ্যই উঠে আসবে প্রতিকূল রহমানের প্রসঙ্গ। এর বাইরে সাধারণভাবে অন্যান্য যা যা কর্মসূচি রয়েছে, তা যেমন একদিকে ভারতীয় জনতা পার্টির যুব আড্ডা, যে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, সেই যুব আড্ডাতে কার্যত এটাকে ধরে নেওয়া হচ্ছে যুব সাথী, তৃণমূল কংগ্রেসের যে প্রকল্প, সেই যুব সাথীর পাল্টা যুব আড্ডা, যে যুব আড্ডাতে রাজ্যের যুব প্রজন্মের যে সমস্ত যারা রয়েছেন তাদের কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত বিষয় উঠে আসবে এই যুব আড্ডায়। সেই চায় পে চর্চার মতোই এই আড্ডায় শুধুমাত্র যুবরা থাকবেন, যুব মোর্চার নেতৃত্বই এটাকে নেতৃত্ব দেবেন। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় যুব আড্ডার কথা রয়েছে। এক, যুব সাথী নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি লাইন দিয়ে যুব সাথীর আবেদনপত্র বিলি হচ্ছে, তার নিচ্ছেন। এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন তারা কি পদক্ষেপ করবেন আগামী দিনে, কারণ এখনো পর্যন্ত বেশ কিছু ফর্ম পেন্ডিং রয়েছে। এবং আরেকটি বিষয় জানতে পারা যাচ্ছে, এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির জন্য পাঠানো হয়েছিল, বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু সেখান থেকেও ফর্মগুলো যে ফেরত আসবে সেটা কিন্তু হয়নি। ফলে আদৌ ওই ব্যক্তিদের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং এটার সংখ্যা কিন্তু নেহাত কম নয়, লাখ ছাড়িয়ে গেছে বলেই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর। এছাড়া রয়েছে আইসিসি টি20। আইসিসি টি20 টুর্নামেন্টে কালকে 3টি ম্যাচ রয়েছে। একদিকে গ্রুপ সির ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি, এটা সকাল 11টায় ইডেন গার্ডেন্সে রয়েছে এই ম্যাচ। শ্রীলঙ্কা ভার্সেস জিম্বাবুয়ে গ্রুপ বির ম্যাচ, এটা কলম্বোতে রয়েছে বিকেল 3টের সময়। আফগানিস্তান ভার্সেস কানাডা, এটা চেন্নাইতে চিদম্বরম স্টেডিয়ামে হবে সন্ধ্যে 7টার সময়। মোটামুটি এই কটি বিষয় নিয়েই আজকের সকালটা অন্তত শুরু হচ্ছে। এরপরে বেলা যত গড়াবে তত সরকার পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি আলাদা করে কোনো ঘোষণা হয় তাহলে আলাদা বিষয়। দিলীপ ঘোষের স্ত্রী সম্ভবত এই বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান, দলের কাছে তিনি আবেদনপত্র পাঠিয়েছেন বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। দেখা যাক এই বিষয়ে তার দল শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়।
এটাই মোটামুটি একটা সূচিপত্র আপনাদের দিতে পারে। দেখতে থাকুন অঙ্কুর একটা তথ্য। আমার প্রতিবেদন আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এখন এ পর্যন্তই, নমস্কার।